দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৫৩। বাটি চামচ সংঘর্ষে আন্দোলিত টুংটাং ধ্বনির সুর জোরালো। জ্বলন্ত গ্যাস স্টোভে জমাট বাঁধা তরকারিতে চামচের বিচরণ চলছে। কিছুটা দূরে একরাশ লজ্জা অস্বস্তিতে গাঢ় হয়ে মাথা হেলিয়ে দাঁড়িয়ে আছে মাইশা। মাথায় চাপানো ওড়নাটা কপালে এসে ঠেকেছে, পারলে হয়তো টেনে বুক পর্যন্ত নামিয়ে নিত। সম্মুখে উদম গায়ে থাকা পুরুষটার কারণে চক্ষু লজ্জায় মরিমরি অবস্থা তার। সেই যে দরজার সামনে এক পলক দেখেছিল, তারপর আর ভুলেও ঘাড় উঁচিয়ে তাকায়নি। কি এক মহা মুসিবতে ফেঁসেছে সে। সহজ সরল শান্তশিষ্ট জীবনের মোড় ঘুরে বারংবার এক জায়গায় আটকে যায়। অন্তর্কূপ তার আফসোসের সুরে হো হতাশ করছে। ভদ্রমহিলার ছেলে, ছোট বাচ্চা কিংবা অন্য কেউ হলে কি খুব ক্ষতি হতো। সামনের পুরুষটা যে মোটেও ভদ্র গোছের নয়, চরম নির্লজ্জ, বেহায়া, বেহেলাজ। নয়তো একটা মেয়ের সামনে এরকম খোলামেলা কে ঘোরে। এদিকে শর্টস পরিহিত রায়হান দিব্যি নিজের কাজে মগ্ন। পাশের রমণী যে তার বেশভূষায় লাজে মরছে, তা খোশ মনে উপভোগ করছে। দোষ তারও নেই, তপ্ত গরমের দরুন বাড়িতে যেভাবে থাকে সেভাবেই আছে। সচরাচর দলের ছেলেপেলে ছাড়া এ বাড়িমুখী কেউ হয় না। আজ যে বিনা আগমনী বার্তায় তার হারিয়ে যাওয়া বউ নিজ পায়ে হেঁটে দোরগাড়া অবধি চলে আসবে, তাও ওর অজানা। তালুকদার বাড়ি থেকে ফিরে কোনো মতে গোসল সেরে ঘুমিয়েছিল। বিরক্তিকর কলিং বেলের আওয়াজে অতিষ্ঠ হয়ে ঘুম ছেড়ে সেভাবে দরজা খুলেছে। ভেবেছিল দলের কোনো ছেলে এসেছে, কিন্তু অপ্রত্যাশিত রমণীকে দেখে বৃহৎ আকৃতির চমক পেয়েছে সে। অসময়ে মাইশাকে দেখে বাকরুদ্ধ রায়হান চটজলদি দিগন্তকে ফোন দিয়ে সব শুনে নেয়। ব্যাস, তারপর থেকে ইচ্ছাকৃত মাইশার উপর জুলুম চালাচ্ছে। মেরে ধরে বা জবানিতে নয়, আকার ইঙ্গিতে সূক্ষ্মভাবে লজ্জার সাগরে চুবিয়ে মারছে। এই যে মাইশা লজ্জায় কাচুমাচু হয়ে নতমস্তকে দাঁড়িয়ে আছে, ওর এই লাজুক রাঙা মুখাবয়ব দেখে ভেতরে ভেতরে কি ভীষণ পৈশাসিক আনন্দ পাচ্ছে রায়হান। আল্লাহর দুনিয়ায় এমন সুখের তুলনা নেই যেন। বউ থাকতেও এতগুলো দিন কিনা এই আনন্দ অনুভূতি থেকে বঞ্চিত ছিল সে। ভেতরটা হাহাকারে জর্জরিত হলো। গরম করা তরকারি বাটিতে ঢেলে নিতে নিতে মাইশার দিকে তাকায় রায়হান। অসন্তোষ চিত্তে বলল, কি আশ্চর্য, চোখ মুখ বিকৃত করার মানে কি? দেখে লাগছে আমি জোরপূর্বক এখানে তুলে এনেছি। রাগে চিড়চিড়ে উঠল মাইশা। এ নিয়ে প্রত্যেক লাইনে লাইনে রায়হান ওকে খুঁচিয়ে যাচ্ছে। লোকটা অবশ্যই শুনেছে মাইশাকে পাঠানো হয়েছে, ইচ্ছে করে আসেনি সে। মাইশা নিজেও বার কয়েক বলেছে, কিন্তু অসভ্য লোক সে কথাকে পাত্তাই দিচ্ছে না। ঘুরে ফিরে এটাই মনে করিয়ে দিচ্ছে মাইশা যেচে পড়ে নিচ থেকে ওর কাছে এসেছে। মাইশাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে রায়হান পুনরায় আওড়ালো, গরম করেছি, প্লেটে বেড়ে নিয়ে আমার ঘরে এসো। অবাক হতবাক মাইশা সেই কথা শুনে তড়িৎ রায়হানের দিকে চাইল। পরপরই চোখ খিচিয়ে নিয়ে অপর পাশে ঘাড় বাঁকালো। বাবা নেই ওর, সারা জীবন কাটলো মায়ের আঁচল ধরে। কখনো কোনো পুরুষকে এতটা খোলামেলা অবস্থায় দেখেনি। এই মুহূর্তে রাজ্যের অস্বস্তিতে ছেয়ে আছে সমস্ত কায়া, অথচ যার জন্য তার এই দুর্দশা, তার মাঝে বিন্দু পরিমাণও শরম নেই। ফোঁস করে দম ছাড়ে মাইশা, থমথমে গম্ভীর গলায় শুধায়, আপনার জামা কাপড় নেই? ভাবলেশীনভাবে জবাব দিল রায়হান, না নেই। ডাহা মিথ্যাটা কি অবলীলায় বলল রায়হান। মাইশা চোখ কুঁচকে নিয়ে চিবিয়ে বলল, প্লিজ আগে নিজেকে ঢাকেন, নয়তো আমাকে যেতে দেন। আমার আরামের নিদ্রায় ব্যাঘাত ঘটিয়ে স্বেচ্ছায় আমার বাড়িতে এসেছ। ঘুমেছিলাম বলে খিদের জ্বালা টের পাইনি। ঘুম ভাঙিয়ে ক্ষুধা উপলব্ধি করিয়ে যাই যাই করলেই হবে। আমার পেট শান্তি না হওয়া পর্যন্ত কোনো ছাড় নেই। পুরো ক্যারিয়ার ভর্তি খাবার আপনার জন্যই পাঠিয়েছে, সদর দরজা আনলক করে পেট পুরে খান। আমি মানা করেছি নাকি? তৎক্ষণাৎ মেকির আগের রেশ ধরে গর্জে উঠল রায়হান, খাবো মানে? সারাদিন না খেয়ে ক্লান্ত শরীর আমার, দুর্বলতায় হাত পা কাঁপছে, এই হাত দিয়ে খাবার তুলতে পারবো? কেমন থরথরিয়ে কাঁপছে, মুখের সামনে আনলেই তো সব পড়ে যাবে। ললাটে ভাঁজ পড়ল মাইশার। কি বোঝাতে চাইলো? সে কিভাবে খাবে না খাবে তাতে মাইশার কি? অবুঝ গলায় বলল, হাতে খেতে পারবেন না, চামচে খাবেন, দয়া করে আমাকে যেতে দেন, সন্ধ্যা পেরিয়ে যাচ্ছে। মাইশার কথা স্পষ্ট শুনতে পেল রায়হান, কিন্তু মুখ অন্যদিকে ফিরিয়ে রাখায় মেজাজ তেতে উঠল। ক্ষিপ্ত গলায় চাপা আক্রোশ নিয়ে বলল, তোমার হাত থাকতে চামচে খাবো কেন? ধরা খেয়ে কি চামচকে বিয়ে করেছিলাম? জলজ্যান্ত বউ আমার উবে এসেছে খাবার নিয়ে, সেসব খাবার চেটেপুটে ওর হাতেই খাবো। অত্যাধিক বেশি সুস্বাদু হলে ওকেও খেয়ে ফেলবো, তাও চামচে খাবো না। রায়হানের পাগলের প্রলাপ শুনে তব্দা খেল মাইশা। অমীমাংসিত এক সম্পর্কের জের ধরে বুক ফুলিয়ে
অনবরত অধিকারবোধ নিয়ে কথা বলাগুলো শুনে মেজাজ অচিরেই বিগড়ে গেল তার। নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগা মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল মুহূর্তেই। রাক্ষস মিশ্রিত অতিষ্ঠ কণ্ঠে চেঁচিয়ে উঠল, বউ বউ বউ, কিসের বউ? অভিভাবকহীন মতামতবিহীন ধরে বেঁধে কবুল বললেই বিয়ে হয় না, কোনো স্বীকৃতি নেই, কাগজ কলমের আরেকটা সই দিলেই কাহিনী খতম। আর আমার মতো গরিব চরিত্রহীন ধর্ষিতা আপনার মতো সুপুরুষের যোগ্যও না। সেদিন ওই বিকৃত পশুগুলোর যোগ্য। বউ শব্দটা একদম বেমানান, খুব বিষাক্ত ঠেকছে। রায়হানের স্থির দৃষ্টি ক্রোধের অনলে কাঁপতে থাকা মেয়েটার পানে। তার বলা দু চার লাহিনের বাক্যগুলো মেয়েটাকে এত আঘাত দিয়েছে ভাবতে ব্যথাতুর আঁচড় কাটে হৃদগহীনে। নিরুপায় পরাজিত সৈনিকের ন্যায় হার মানতে চেয়েও পারে না, তবু মনে অসীম জোশ সঞ্চার করে ক্ষিপ্র বেগে মাইশার অতি নিকটে চলে আসে, দুহাত পেছনে মুড়ে ধরে শক্ত বেষ্টনীতে আবদ্ধ করে মিশিয়ে নেয় নিজের সাথে। আচানক আক্রমণে অপর পাশে ফিরে থাকা মাইশা হকচকিয়ে বড় নেত্র মেলে রায়হানের মুখপানে তাকায়। সুঠামদেহী পুরুষটা দানবের ন্যায় থাবা মেরে তার বিশাল বক্ষের মাঝে পিষে ধরেছে ওকে। পেছনে ধরে রাখা হাত জোড়া সারানোর উপায় নেই, গলা শুকিয়ে কাঠ হলো মাইশার। কিন্তু চোখ মুখের ক্ষুব্ধতা কমল না, কঠোর দৃষ্টিতে গমগমে স্বরে বলল, ছাড়েন। রায়হানও অত্যন্ত ভদ্রলোকের ন্যায় মাইশার কথার ঠিক বিপরীত কাজ করল। কিঞ্চিৎ যে দূরত্বটুকু আছে সেটুকু ঘুচিয়ে কপালে কপাল ঠেকালো। অতঃপর থমথমে মুখে আক্ষেপজড়িত গলায় বলতে লাগলো, আগে যা বলে ফেলেছি এখন এসে তা ফিরিয়ে নেওয়ার সাধ্য নেই, কিন্তু ভুলটুকু শুধরে নিয়ে প্রায়শ্চিত্ত করার উপায় আছে। জ্ঞানশূন্য অবস্থায় যে অসম্মান করেছি তার থেকে শতগুণ বেশি সম্মান ফিরিয়ে দেওয়ার সুযোগ আছে। আমি অন্যায় করেছি, সেটা কোনো বাকবিতর্ক ছাড়াই নতশিরে মেনে নিয়েছি। আসলে আমি অপরাধী, কিন্তু অপরাধ তোমারও কম নয়। এক অভিমানের রেশ ধরে আমাকে রাগ দেখাতে গিয়ে বারবার নিজেকে কটূক্তি করছো, নিজের প্রতি জুলুম করছো, সঙ্গে আমাকেও অনুশোচনা জাতাকলে পিষছো, পিষছো আর পিষছই। নিকৃষ্ট আসামিকেও একবার সুযোগ দেয়া হয়, তবে আমাকে কেন দেওয়া হচ্ছে না? একটা সুযোগ অবশ্যই আমার প্রাপ্য। কসম, আদর্শের স্বামী হওয়ার আপ্রাণ চেষ্টা করব। রায়হানের শেষোক্ত কথাটা বেজায় করুণ ঠেকল মাইশার নিকট। নিরুত্তর হয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকলো রায়হানের আকতিময় চোখ জোড়ার দিকে। প্রশ্নবিদ্ধ করল নিজেকে। মন বলছে সুযোগ দিতে, আবার মস্তিষ্ক বাধা দিচ্ছে। মন মস্তিষ্কের যুদ্ধকে থামিয়ে জবাবটা নিজেই বাছাই করলো। কঠোর মনে রায়হানের কথাগুলো বিঁধেছে অনেকাংশে। একটু একটু করে জমানো রাগ অভিমান দুঃখ বিষাদের শক্ত পাহাড়টা নরম হলো কিছুটা। টলমলে সিক্ত চোখে শুষ্ক অধর ভিজিয়ে ছোট্ট করে বলে উঠল, দিলাম। প্রসন্ন চিত্তে হাসল রায়হান, আলতোভাবে ডেকে উঠল, আমার বউ। ফের বউ বলায় কপট রাগ দেখালো মাইশা। তা দেখে রায়হান দুপাশে না বোধক মাথা নাড়িয়ে গদগদভাবে আওড়ালো, আচ্ছা আর রাখবো না। পরপরই ভুবন ভোলানো হাসি দিয়ে আবদার মাখা চটপটে গলায় বলল, সুইট হার্ট, এখন তাহলে একটা চুমু খাই। ক্ষণে ক্ষণে ভোল পাল্টানো পুরুষটার দিকে বেককালের মতো চেয়ে আছে মাইশা। গিরগিটির চেয়েও কি দ্রুত রং পাল্টায়। দিশার কথানুযায়ী পুরুষ মানুষ অভিনয়ের সেরা, বাস্তব প্রমাণ পাচ্ছে মাইশা। এদিকে তিরতির করে কম্পনরত মাইশার গোলাপি অধরের দিকে চেয়ে ফাঁকা ঢোক গিলল রায়হান। একটু ছুঁয়ে দেওয়ার জন্য অস্থির হলো মন মস্তিষ্ক। তীব্র যুদ্ধ বাঁধিয়েছে। বউ হয় ওর, অবশ্যই ছুবে, বেশি না হলেও অল্পতে ফুঁসিয়ে নিবে। শয়তান মনের উস্কানিতে আর তর সইল না রায়হানের। একরাশ তাড়া নিয়ে হড়বড়িয়ে বলল, না, খিদের চোটে শরীরে একদম জোর নেই, একটা চুমু আমি খাবই এনার্জির জন্য। তোমার স্বামী খুব ক্ষুধার্ত মেয়ে। নাকচ করার বিন্দুমাত্র সুযোগ দিল না মাইশাকে, নিজ কর্মে মনোনিবেশ করল। এদিকে দম আটকে চোখ মার্বেল আকৃতির হলো মাইশার। রায়হানের আদর মিশ্রিত স্পর্শে কাটা দিয়ে উঠল সর্বাঙ্গ। নীরবে নিভৃতে চুপটি করে রইল পুরো সময়টা। রায়হান সরে যেতেই প্রবল জড়তা আষ্টে পিষ্টে ধরল ওকে। মুখ লুকানোর জায়গা না পেয়ে প্রশস্ত বুকে মাথা ঠেকিয়ে দিল। উড়নচণ্ডী চঞ্চল ফ্ল্যাটবাস মেয়েটা হঠাৎ মূর্ছা গিয়েছে। নিকষ কালো আধারের মাঝে বিলিয়ে দিয়ে দুঃখ বিলাস করছে একাকী। মন ভালো নেই তার। অন্ধকার বেলকনির মেঝেতে পা মুড়িয়ে বসে আকাশের জলজলে চাঁদের দিকে তাকিয়ে আছে দিশা। ঘরে এসে দৌড় আটকে সেই তখন থেকে এভাবেই বসে আছে। হুট করে মন গহীনে কঠিন অভিমান জমেছে, অথচ এটা নিছক একটা কারণ মাত্র। সে কারণটাই মানতে চাইছে না ওর মন। প্রথম দিকে স্বভাব জোরে মজার উঠলেও দিন দিন সত্যি ছেলেটার উপর দুর্বল হয়েছে ওর দস্যি মন। একটা ছেলের সাথে এত মেয়ের কানেকশন কেন থাকতে হবে?
বেলার বিষয়টা টেনে টেনে মেনে নিলেও মনার বিষয়টা কিছুতেই মানতে পারছে না দিশা। মনা ফাহাদের জন্য পাগল ছিল, কথাটা মনে পড়লেই অন্তর জ্বলছে ওর। যেই মানুষটা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার উপর ঈর্ষা করা একদম শোভা পায় না। দিশা নিজের উপরেই বিরক্ত হলো, ফাহাদ ওকে চেনেও না জানেও না, নিজে যেচে পড়ে গায়ে পড়া মেয়ের মতো ফেক আইডি দিয়ে চিপকে আছে। আত্মসম্মান পরপর করে মাথা চাড়া দিল। নিজের উপর, নিজের অযাচিত স্বভাবের উপর বিতৃষ্ণা জন্মালো দিশার। কোলের মাঝে অবহেলায় পড়ে থাকা স্ক্রিন জন্য ফোনটা তুলে ফাহাদকে দিয়ে এ যাবৎ সব মেসেজগুলো একে একে মুছে ফেলল। সেই সাথে আইডিটাও কেটে দিল। আধ ভাঙা ফোনটাকে পুনরায় আশ্রে ফেলে দিয়ে দাঁত কিরমিরালো সে। অশ্রুসিক্ত চোখের কার্নিশ বেয়ে টুপ টুপ করে পানি ঝরতে লাগলো। ঘরে এসে হাত পা মেলে শুয়ে পড়েছে বেলা। গরমে যান যায় যায় অবস্থা। ফ্যানের তীব্র বাতাস গায়ে লাগিয়েও শান্তি মিলছে না। চিটপটাং হয়ে শুয়ে 100 গালি ছুড়ছে দোহাতি ভারী সুতি ওড়নাটার ওপর। ওটার জন্য একটু বাতাস পায়নি এতক্ষণ, ঘেমে নিয়ে একাকার। দৌড়ঝাঁপ করে দু একটা কাজ করতে গরমে নাজেহাল হয়ে গিয়েছে। ঘরে এসে ওড়না কোথায় ছুঁড়ে ফেলেছে তার ইয়ত্তা নেই। অনেকটা সময় পেরিয়ে হিম বাতাসটা আস্তে আস্তে শরীরে লাগতে শুরু করলো। আরামে দু চোখের পাতা লেগে এলো বেলার। ঠিক তখনই বিরাট এক পাথর কোথা থেকে যেন ছুটে এসে আছড়ে পড়লো ওর উপর। তন্দ্রাচ্ছন্ন বেলা গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল। আখিজোড়া খুলতেই তাজ্জব বনে গেল। কিসের পাথর? এ তো সাক্ষাৎ পাথররূপী মানব। বেলার ছোট্ট শরীরটার উপর নিজের বিশালদেহী শরীরটা ছেড়ে চ্যাপ্টা করার প্রয়াস চালাচ্ছে। আমাকে রাগাতে খুব ভালো লাগে তাই না? প্রশ্ন করে বেলার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকলো দিগন্ত। বসার ঘরে বেলার করা তেড়ামির প্রতিশোধ এখন পই পই করে তুলবে সে। এদিকে অন্তরাত্মা শুকিয়ে এলো বেলার। লোকটা এখন কি করবে ওর সাথে? ভালো কিছু আপাতত কপালে নেই, তা বেশ টের পেয়েছে। বাঁচার তাগিদে মোচড় দিয়ে উঠল। হাত পা নাড়ানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে ভীতস্বরে আওড়ালো, আপনি রাখবেন? এমন কোনো কাজ করিনি, অযথা দোষারোপ করছেন। থমথমে গলায় শুধালো দিগন্ত, একটু রোমান্টিক মুডে থাকলে তোর যত বেয়াদবি শুরু হয়। তখন ঘরভর্তি মানুষের সামনে হাতে হাত ছোঁয়ালাম। লজ্জায় লাল নীল হওয়ার জায়গায় শক্ত হয়ে খিচিয়ে গেলি কেন? অবাকের ভান ধরে বেলা মিনমিনে স্বরে বলল, কখন? আমি টের পাইনি। ফুঁসে উঠল দিগন্ত, আমার সাথে চালাকি করতে চাইছিস? এখন টের পাবি সব কিছু। বলতে দেরি হলো না, দিগন্তের খণ্ড ওষ্ঠ ছোঁয়া বেলার গলদেশে বর্ষণের ফোঁটার ন্যায় এলোপাথারি ছুঁড়ে দিতে শুরু করলো। ছটফটিয়ে উঠল বেলা, দিগন্তের বুকের একপাশ খামচে ধরে চোখ জোড়া আলগোছে বুঝে নিল। কিয়ৎকাল পর বেলার কানে ভেসে উঠল ফিসফিসিয়ে বলা কথা, পাকামি করে লাভ কি হলো? সেই তো এখন কান গরম হয়ে গিয়েছে। নিশ্চুপ বেলা দিগন্তের বুকে মুখ লুকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর কানের লতিতে চিনচিনে ব্যথার আভাস পেয়ে রাগী চোখে দিগন্তের মুখ পানে চাইল। দিগন্ত বেলার অতি নিকটে এসে রাশভারী স্বরে আওড়ালো, পরের বার এরকম করলে আজকের আদরগুলো কামড়ে চলে যাবে পাটোয়ারির মেয়ে। কেঁদে উঠল বেলা, এক কান জ্বলছে তার। মুখ বেঁকিয়ে ক্ষিপ্ত গলায় বলল, কান জ্বলছে? এত জোরে কেউ কামড়ায়? লাগবে না আপনার আদর ভালোবাসা। রাগের দরুন বেলার ফোলা নাকের অগ্রভাগ টেবুস হয়ে ফুলে উঠেছে। ফর্সা কপালে লাজুকতার ছড়াছড়ি। বেলার এহেন রূপ মুগ্ধ হলো দিগন্ত। ভাবা গম্ভীর ভরা মুখে হুট করে এক চিলতে হাসির দেখা মিলল। পুনরায় বেলাকে বিরক্ত করার প্রবল ইচ্ছা মাথা চাড়া দিল। ব্যাস, সময় ব্যয় না করে ওর নাকের ফুলো জায়গায় দাঁত বসিয়ে দিল। সহসা আর্তনাদ করে উঠল বেলা। তা শুনে শব্দহীন হাসল দিগন্ত। এদিকে চেঁচামেচি থামিয়ে নাকে হাত চেপে গোল গোল চোখে হাস্যোজ্জ্বল দিগন্তকে দেখছে বেলা। এত সুন্দর হাসি কোনো মানুষের হতে পারে? পাগল পাগল লাগলো বেলার, বুক ধরফরিয়ে উঠল। দুনিয়া দুলতে শুরু করলো। নিমিষে হাত পা ছেড়ে দেয় বেলা। দিগন্তের ঠোঁটের কোণের হাসি বিলীন হয়। ওর এক গালে হাত রেখে অস্থির চিত্রে শুধাই, বেলা, খারাপ লাগছে? ঘামছিস কেন? এই মেয়ে। খানিক মিনিট সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল বেলা। নরম হাত বাড়িয়ে দিগন্তের মুখ চেপে ধরে বড় বড় দম টেনে হড়বড়িয়ে বলল, আপনার হাসি মারাত্মক রকমের ভয়ঙ্কর, কেমন পাগল বানিয়ে দেয় আমাকে। হাসবেন না আর মাথাটা তার সব ঘুরে যায়। কি সাংঘাতিক! বেলার কথা কর্ণকুহরে ঠুকতেই আকস্মাৎ ঠোঁট কামড়ে হেসে ফেলল দিগন্ত। তা দেখে হাই হাই করে চেঁচিয়ে উঠল বেলা। দিগন্তের বুকে দুমদাম কিল ঘুষি দিয়ে ওকে সরাতে চেষ্টা করলো, কিন্তু বেলার শক্তি দাবাং দিগন্তের নিকট নিছকই তুচ্ছ। শেষমেশ না পেরে বেলা হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আচ্ছা, একটা কথা বলেন, হৃদয় তো ছেলের নাম হয় তাই না? হুম। হৃদয়ের ভেতরে থাকা খণ্ডগুলোকে অলিন্দ নিলয় বলে।
এ দুটোও ছেলের নাম, তাই না? হুম। ঠোঁট উল্টে চাপা স্বরে খেকিয়ে উঠল বেলা। তাহলে তিনটা ছেলে সহ আমার নিজস্ব শক্তি মিলেও আপনাকে আমার উপর থেকে সরাতে পারছি না কেন? ভারী লোক হাড়গোড় সব ভেঙে দিল। বেলার অদ্ভুত চিন্তাধারা দেখে থমগেল দিগন্ত। ওর অসংলগ্ন লজিকহীন বার্তা শুনে অচিরেই কিছু বলার ভাষা হারালো। হতভম্বের ন্যায় উঠে বসে অসন্তোষের সহিত ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সম্মুখের নাদানের পানে।